আচ্ছা আমরা আজকে পড়ব বানান। হ্যাঁ, বানান মেবি আগে পড়িয়েছিলাম, যদি আপনাদের মনে নাই হয়তো আমি আবার রিপিট করছি, ঠিক আছে? তো বানান, বানান আসলে কি? বানান বলতে কি বোঝায়? বানান বলতে কি বোঝায়? কোনো ধারণা আছে? বানান বলতে বোঝায় ব্যাকরণের ভাষায় বানান হচ্ছে যে স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণে স্বরবর্ণ যুক্ত করাকে বানান বলে। দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যখন একত্রিত হয় বা যুক্ত হয় তখন তাদেরকে বলা হয় সংযুক্ত বর্ণ। আর এভাবে বানান নিষ্পন্ন হয়। তাহলে কি স্বরবর্ণে কি বললাম? ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করাকে বানান বলে। স্বরবর্ণ যুক্ত করাকে বানান বলে। দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে কি হয় তখন তাদেরকে কি বলে? দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ একত্রিত, মিলিত বা যুক্ত হয়ে কি গঠন করে? সংযুক্ত বর্ণ। দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যখন একত্রিত হয় বা যুক্ত হয় তখন তাদেরকে সংযুক্ত বর্ণ বলে। আর এভাবে বানান নিষ্পন্ন হয়, ঠিক আছে? বানানের ডেফিনেশন হচ্ছে এটা। আচ্ছা, এখন বানান ব্যাপারটা আসলো কি করে? বানান ব্যাপারটা আসলো কি করে? বানানের উৎপত্তি হলো কি করে? এখন আমরা বানানের উৎপত্তি সম্বন্ধে জানবো। 19 শতকের গোড়ার দিকে যখন সাহিত্য রচনা শুরু হয়, তখন 19 শতকের গোড়ার দিকে যখন বাংলা সাহিত্য রচনা শুরু হয় তখন বানানে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয় এবং এই বিশৃঙ্খলা অনুধাবন প্রথম কে করে? রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে এই ক্লাসটা আমি আগে করিয়েছিলাম বানানে। জি ম্যাডাম। ক্লাস করেছেন, আমি বললাম ম্যাম অনেকে ছিল না। অনেকে ছিল না। যার জন্য ম্যাক্সিমামই ছিল না। জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই ব্যাপারটা অনুধাবন করে তখন সে কলকাতা বিশ্ববিদ্যালয়কে 1935 খ্রিস্টাব্দে অনুরোধ করে যে বানান প্রণয়ন নীতি একটা ব্যবস্থা, প্রস্তাবনা উত্থাপন করে। কিন্তু সেক্ষেত্রে তাকে সাপোর্ট করে কে, সমর্থন করে কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের এই সাপোর্ট করে, সমর্থন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যখন শতকের গোড়ার দিকে, পিছনে কথা হচ্ছে, কথা হলে তো আমি কথা বলতে পারবো না, আর এত জোরে তো আমি কথা বলতে পারবো না। 19 শতকের গোড়ার দিকে যখন বাংলা সাহিত্যে সাহিত্য রচনা শুরু হলো তখন বানানে বিশৃঙ্খলা দেখা দিল। আর এই বিশৃঙ্খলা অনুধাবন করলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্যাপারটা অনুধাবন করার পরে যে বানান প্রণয়ন রীতির দরকার, এই প্রস্তাবটা উত্থাপন করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। সেটা হচ্ছে 1935 খ্রিস্টাব্দে। 1935 খ্রিস্টাব্দে সে এই প্রস্তাবটা উত্থাপন করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে এবং তার এই ব্যাপারে সমর্থন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি গঠন করে। কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি গঠন করে এবং 1936 খ্রিস্টাব্দে 8 মে থেকে প্রথম বানানের নিয়ম চালু করা হয়। তবে 1936 খ্রিস্টাব্দে 8 মে থেকে কি হয়? বানানের রীতি প্রথম চালু করা হয়, ঠিক আছে?
আসি বানানের নিয়মগুলো। ওই সময়ের রীতি অনুযায়ী বানানের যে নিয়মগুলো আছে, কয়টি নিয়ম আছে? 10টি নিয়ম আছে, ঠিক আছে? তো আমি 10টি একসাথে পড়াবো, মনে থাকবে? আচ্ছা, আমি কি 10টি শেষ করেছিলাম গত ক্লাসে? শুধু 5টা শেষ করেছিলাম, বাকি 5টা তো যায়নি। আচ্ছা, যাই হোক, এখন শুরু করি, ঠিক আছে? বানানের প্রথম নিয়মটা কি? আচ্ছা, বানানের প্রথম নিয়মটা কি? জাতীয় ভাষার ক্ষেত্রে টিকা পড়ে। বই দেখে বলো, বই না দেখে খাতা দেখে। আচ্ছা, ছেলেটাকে বললেই আচ্ছা, বানানের প্রথম নিয়মটা কি হচ্ছে? দেশ ও জাতি ও ভাষার ক্ষেত্রে আপনি না, সে প্রথম থেকে, মানে কি বলবো, সে প্রথম থেকে আমি খেয়াল করছি আপনি কথা বলেই যাচ্ছেন। যদি কথা বলতে ইচ্ছা হয়, আমি বললাম আপনি বাইরে চলে যান, ক্লাস না করলেও হবে, কথা বলাটাই যেহেতু জরুরি। আচ্ছা, প্রথম নিয়মটা হচ্ছে দেশ জাতি ও ভাষার ক্ষেত্রে যদি রস্বই দীর্ঘইকার থাকে, তাহলে সেখানে দীর্ঘইকারের পরিবর্তে রস্বইকার হবে, দীর্ঘইকার হবে না। যেমন দেশের ক্ষেত্রে বলি, দেশের ক্ষেত্রে একটা নাম বলেন যেটা ঋষিকার হয়, আপনি ছাড়া। ইতালি, জার্মানি, গ্রিস, জার্মানি, এগুলো কি হচ্ছে? সব ঋষিকার হচ্ছে, দীর্ঘইকার হচ্ছে না। তাহলে আমরা এক নম্বর নিয়ম বুঝি যে দেশের ক্ষেত্রে কি হবে? যে দীর্ঘইকার হবে না, রস্বইকার হবে, ঠিক আছে? জি। এখন আসি 2 নম্বর, জাতির ক্ষেত্রে। জাতির ক্ষেত্রে যেমন কি হবে? বাঙালি, আর কি কি? ভারতীয়, তুর্কি, ফরাসি, ওকে। তারপরে আসি ভাষার ক্ষেত্রে। আরবি, ফার্সি, ইংরেজি, ইংরেজি, ওকে। তাহলে আমরা বুঝলাম দেশ জাতি ও ভাষার ক্ষেত্রে যদি রস্বই দীর্ঘইকারের দেওয়ার প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমরা রস্বইকার ব্যবহার করব, ওকে। এখন দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে দ্বিতীয় নিয়মটা কি ছিল? যে অপ্রাণীবাচক শব্দ বা ইতর প্রাণীবাচক শব্দ, সেক্ষেত্রে আমরা রস্বই দীর্ঘইকার থাকে রস্বইকার ব্যবহার করব। অপ্রাণীবাচক শব্দগুলো কি কি? অপ্রাণীবাচক শব্দ বাড়ি, গাড়ি, শাড়ি, এগুলো হলে কি হবে? আমরা ঋষিকার ব্যবহার করব, ঠিক আছে? আর মানে ইতর প্রাণীবাচক শব্দ বই না দেখে বলতে পারবে কে? ইতর প্রাণীবাচক শব্দ মানে পশু পাখি ধরনের, এদেরকে ইতর প্রাণী বলা হয়েছে, হ্যাঁ? তো সেখানে দেখি যেমন চড়ুই, তারপরে পাখি, তারপরে হাতি, এগুলো কি? এগুলো দীর্ঘইকার হবে না, রস্বইকার হবে।
কি হবে? দীর্ঘইকার হবে। ঠিক আছে? যেমন জননী, জননী, নারী ইত্যাদি। আরেকটা থাকতে পারে, আর কি হতে পারে? জননী, নারী, আরো অনেক আছে। কমন একটা, খুবই কমন একটা ওয়ার্ড আছে, কর্তৃ, স্ত্রী। স্ত্রী। ওকে, এটা গেল। তারপরে 3টা নিয়ম হয়ে গেল, তাই তো? আচ্ছা, 4 নম্বর নিয়মটা দেখি। 4 নম্বর নিয়মটা হচ্ছে আমরা যখন বিদেশি শব্দের বাংলা বানান লিখব, আমরা যখন বিদেশি শব্দের বাংলা বানান লিখব, সে সময় যদি মূর্ধন্য ষ থাকে, যদি মূর্ধন্য ষ থাকে, তাহলে সেটা কি হবে? দন্ত স হবে। এটা কোন ক্ষেত্রে? বিদেশি বানানের ক্ষেত্রে বিদেশি শব্দের বাংলা বানানের ক্ষেত্রে। বিদেশি শব্দের বাংলা বানানের ক্ষেত্রে, ঠিক আছে? বিদেশি শব্দের ক্ষেত্রে না। বিদেশি শব্দ যখন আমরা বাংলা বানান লিখব, ঠিক সে সময় মূর্ধন্য ষ না হয়ে দন্ত স হবে। যেমন স্টুডিও, স্টুডিও না হয়ে হবে স্টুডিও। তারপরে স্টেডিয়াম, ফটোস্ট্যাট, ফটোস্ট্যাট না হয়ে কি হবে? ফটোস্ট্যাট। এইটা, এই তো 4টা নিয়ম গেল। আচ্ছা, এখন বলি তাহলে বানান কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ। পিছনে, পিছনে বানান কাকে বলে? না, তার পিছনে। বানান কাকে বলে? আপনি, বানান কাকে বলে? সাথে পিছনে বানান কাকে বলে? আমি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যুক্ত একজন চারজন না আচ্ছা, আচ্ছা 4টা নিয়মই থাক, ঠিক আছে? কারণ বানান কাকে বলে সেটাই। আচ্ছা, ঠিক আছে, তো আমি আবার রিপিট করি। বানান হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হওয়াকে বানান বলে। আমি বলি সবাই মেক মি লিখে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হওয়াকে যোগ করাকে বানান বলে। দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ সংযুক্ত হলে তাকে সংযুক্ত বর্ণ বলে। 2 বা ততোধিক ব্যঞ্জন বর্ণ একত্রে সংযুক্ত হলে তাদেরকে সংযুক্ত বর্ণ বলে এবং এইভাবে বানান নিষ্পন্ন হয়। যখন 19 শতকের গোড়ার দিকে বাংলা সাহিত্য রচনা শুরু হলো, তখন বাংলা বানানের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিল। ওই টাইমে রবীন্দ্রনাথ ঠাকুর এই
1936 খ্রিস্টাব্দের আদিমে এবং বানানের নিয়ম চালু হয় তখন। ঠিক আছে, এরপরে সে অনুযায়ী এখানে 10টি বানানের নিয়ম দেয়া আছে, 4টি পড়ানো হলো। সেই 4টি কি কি? যে দেশ, ভাষা, জাতির ক্ষেত্রে রস্বই দীর্ঘ ইকার থাকলে রস্বই ইকার ব্যবহৃত হবে। 2 অপ্রাণীবাচক ইতরপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে রস্বই ইকার ব্যবহৃত হবে। 3 স্ত্রীবাচক তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘ ইকার ব্যবহৃত হবে। 4 ইংরেজি শব্দের বাংলা বানান লেখার সময় মূর্ধন্য ষ না হয়ে তলস্য হবে। ওকে, বাকি 6টা আগামী ক্লাসে।